আর্থিক বিবরণী আজকের সমন্বয়ে দ্বিতীয় পর্ব। গত ক্লাসে আমি আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ কতগুলো সমন্বয়ে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি সমন্বয় নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, ধরো তোমার রেওয়ামিলের মধ্যেই তোমার ধরো বিনিয়োগ আছে অথবা সঞ্চয়পত্র অথবা লগ্নি আছে। বিনিয়োগ, সঞ্চয়পত্র বা লগ্নি লেখা থাকলে তোমরা কিভাবে এটা কিভাবে ফুস্টিন দিবা লক্ষ্য করো। ধরো তোমার রেওয়ামিলের মধ্যে আছে 5% বিনিয়োগ, অথবা ধরো সঞ্চয়পত্র আছে, অথবা ধরো লগ্নি আছে। ঠিক আছে, টাকা একটা আনুমানিক ধরলাম, টাকা 25,000 টাকা। এখন তোমরা বলো 5% বিনিয়োগ অথবা সঞ্চয়পত্র বা লগ্নি লিখে থাকলে মনে রাখতে হবে এই বিনিয়োগটা সঞ্চয়পত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থাৎ আর্থিক বিবরণীতে একটা অপশন থাকবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে, সেটা পুরো পার্সেন্ট সহ যত টাকা থাকবে তত টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগে টাকাটা চলে যাবে। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখন আর্থিক বিবরণীতে পুরা টাকার অংশটা পুরাটাই যাবে, ঠিক আছে, কিন্তু এই বিনিয়োগের উপর যে একটা পার্সেন্ট আছে এটা কোথায় যাবে খেয়াল করো। আমার বিনিয়োগ 25,000 টাকা, ঠিক আছে। এখন বিনিয়োগের উপর যে 5% সুদ আছে, এটা কিভাবে বের করবা? ধরো আমি একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার ইন্টু 5%। এখন 25,000 টাকার মধ্যে 5% কয় টাকা বের হয় সেটা ক্যালকুলেশন বের করবা। 25,000 5% বের 1250 টাকা। এটার 5% বের হয় 1200 কত কয় টাকা? 50 টাকা। এখন বিনিয়োগ অথবা সঞ্চয়পত্রে যেটা সুদ বের হবে এটাকে বলা হয় বিনিয়োগের সুদ। এই 1200 টাকাকে কি বলা হয়? বিনিয়োগের সুদ। যদি প্রশ্নতে বিনিয়োগ লিখে থাকলে বিনিয়োগের কি লিখবো? সুদ লিখবো। আর যদি সঞ্চয়পত্র থাকলে তখন সঞ্চয়পত্রের সুদ হিসেবে লিখবো। এখন তোমরা বলো বিনিয়োগের সুদটা কোথায় যায়? মনে রাখতে হবে বিনিয়োগের সুদটা বিশদ আয় বিবরণীতে অন্যান্য আয় অথবা অপরিচালনা আয় যাবে। কয় টাকা? 1250 টাকা। অর্থাৎ 25,000 টাকার মধ্যে 5% যত টাকা বের হবে সেই টাকাটা বিনিয়োগের সুদ হিসেবে বিশদ আয় বিবরণীতে অন্যান্য আয় অথবা অপরিচালনা আয় হিসেবে যাবে। এখন লিখার পর আরেকটা জিনিস খেয়াল করবা, এখন এটাকে একবার বিনিয়োগের সুদ লিখলাম, আরেকবার লিখতে হবে বিনিয়োগের অনাদায়ী সুদ। বিনিয়োগের অনাদায়ী সুদ সেম টাকা, এখানে যত টাকা কত 1250, এটাও 1250। এখন তোমরা বলতে পারো স্যার আবার বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের সুদ না, এটা কি লিখবো? বিনিয়োগের অনাদায়ী সুদ। বিনিয়োগের অনাদায়ী সুদ। এখন বিনিয়োগের অনাদায়ী সুদটা কি? বিনিয়োগের অনাদায়ী সুদটা চলতি সম্পদ, অর্থাৎ আর্থিক বিবরণীতে চলতি সম্পদে 1250 টাকা যাবে। একবার যাবে, খেয়াল করো, একবার পুরো পার্সেন্টটা সহ টাকাটা যাবে আর্থিক বিবরণীতে দীর্ঘমেয়াদী বিনিয়োগে যত টাকা থাকবে তত টাকা। আরেকবার এই তোমার বিনিয়োগ বা সঞ্চয়পত্রের মধ্যে যেটা পার্সেন্ট আছে, যেটা পার্সেন্ট যত টাকা বের করবা ওটাকে লিখবে বিনিয়োগের সুদ হিসেবে তোমার বিশদ আয় বিবরণীতে অন্যান্য আয় অথবা অপরিচালনা আয়। আবার এই বিনিয়োগ সুদটাকে লিখতে হবে বিনিয়োগের অনাদায়ী সুদ হিসেবে আর্থিক বিবরণীতে চলতি সম্পদে যত টাকা বের হবে তত টাকা। এখানে 1250 টাকা বের হচ্ছে 1250 টাকায়, ঠিক আছে। আশা করি সেগুলো বুঝতে পেরেছ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সমন্বয় লিখে দেখাচ্ছি, খেয়াল করো, এই পাশে লিখে দেখায়। ধরো তোমার প্রশ্ন আছে মূলধন। মূলধন ধরো তোমার 1 লক্ষ টাকা ধরলাম, 1 লক্ষ টাকা। এরপর ধরো তোমার আছে অতিরিক্ত মূলধন, ধরো অতিরিক্ত মূলধন। পাশে আমি তারিখ লিখলাম 1/7 সাল, যে কোনো একটা দিয়ে দিবা। টাকা ধরো তোমার টাকা লিখলাম 30,000 টাকা। আনুমানিক একটা টাকা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো।
এরপর ধরো তোমার আছে উত্তোলন। উত্তোলন উত্তোলন ধরো আছে তোমার হচ্ছে 30,000 টাকা ধরো। এখন মূলত দেখাচ্ছি তোমার মূলধনের সুদ আর উত্তোলন সুদটা কিভাবে বের করে। এখন ধরো এগুলো হচ্ছে তিনটে এন্ট্রি হচ্ছে তোমার রেয়ামিলের মধ্যে দেওয়া আছে, আর নিচের কতগুলো সমন্বয় লেখা থাকবে এই এই হিসাবের উপর। কিভাবে থাকতে পারে দেখো, একটু খেয়াল করো। ধরো তোমার আছে মূলধন ও উত্তোলনের সুদ কয় পার্সেন্ট? 5%। এখন মূলধন আর উত্তোলনের উপর সুদ কত পার্সেন্ট বলছে? 5% বলছে। এখন সেটা কিভাবে বের করবা খেয়াল করো। এখন আমি প্রথমে হচ্ছে মূলধনের সুদটা বের করে দেখা যাচ্ছি। প্রথমে ধরো মূলধন কয় টাকা লিখে ফেলবো। মূলধন হচ্ছে আমার 1 লক্ষ টাকা। এখন এই 1 লাখ টাকার মধ্যে এখানে কয় পার্সেন্ট সুদের কথা বলছি? 5%। 5% ইন্টু 5। এইপরে একটা কথা মনে রাখতে হবে, এটাকে হচ্ছে 12/6 দিয়ে গুণ, তোমার হচ্ছে গুণ করতে হবে। আই মিন তোমার হচ্ছে যদি প্রশ্নের মধ্যে এখানে কোনো মাসের কথা লেখা না থাকে, মূলধন এবং উত্তোলনের এখানে, তো মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানে একটা নীতি আছে, রক্ষণশীলতা নীতি, অর্থাৎ এটা কনজারভেটিভ একটা হচ্ছে রুলস আছে। এই কনজারভেটিভ অর্থাৎ রক্ষণশীলতা নীতি অনুযায়ী হচ্ছে 6 মাসের সুদ ধরতে হয়। এই জন্য হচ্ছে ইন্টু 12/6 প্লাস, এরপর হচ্ছে আমার অতিরিক্ত মূলধন কয় টাকা আছে? 30,000 টাকা। 30,000 টাকা ধরো এখানে পাশে লিখে দেখায় 30,000 ইন্টু কয় পার্সেন্ট সুদ? 5 ইন্টু 12/6। কারণ এখানে 12/6 হবে, কারণ এখানে হচ্ছে অতিরিক্ত মূলধন এখানে 1 তারিখ 1 মাস আর হচ্ছে সালটা একটা লিখেছি আনুমানিক, এই জন্য এখানে 6 মাসের সুদ দেওয়া আছে। এটা কিভাবে বের করবো দেখো, ধরো ক্যালকুলেশন করে বের করে দেখাচ্ছি। আমার হচ্ছে মূলধন 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা, এর হচ্ছে 5%। 5,000 টাকা বের হয়েছে, ঠিক আছে? 5,000 টাকা এখানে বের হয়েছে কয় হাজার? 5,000 ইন্টু, এখানে এটা করা হয় নাই, তোমাদের একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। যোগ, এরপর হচ্ছে 30,000 টাকার মধ্যে 5% বের করো। 30,000 1500 টাকা বের হয়েছে। 1500 টাকা 1500 ইন্টু 12/6। এটা একটু ক্যালকুলেশন করি। ধরো আমি 6 দিয়ে গেলে 6কে 6 দিয়ে গুণে 12, এখন 2 দিয়ে 2 টাকা হারে আমার হচ্ছে 2,500 টাকা আসবে। 2,500, তার মানে এখানে 2,500 টাকা বের হয়েছে। যোগ, এটা একটু বের করি। বের করলে হচ্ছে 6কে 6 দিয়ে গুণে 12, 2 দিয়ে টাকা কারণে 750 টাকা। এখানে হবে 750 টাকা। যোগ করো, তার মানে 3,250 টাকা বের হবে মূলধনের সুদ। অর্থাৎ এটাকে লিখতে হয় এখানে, কেন আমি মূলধন লিখেছি, এখানে লিখবো তোমরা কি? মূলধনের সুদ। মূলধনের সুদ, এই মূলধনের সুদটা হচ্ছে এভাবে বের করতে হয়, ঠিক আছে? এখন মূলধনের সুদটা কোথায় যাবে? মূলধনের সুদটা যাবে বিশদ আয় বিবরণীতে অন্যান্য ব্যয় অথবা অপরিচালন ব্যয়। কি বলছি? মূলধনের সুদ যত টাকা বের হবে তত টাকা বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। আচ্ছা, আমি এখানে লিখে তোমাদের দেখে দিচ্ছি, মনেও না থাকতে পারে। বিশদ আয় বিবরণীতে অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় যাবে। বুঝতে পারছো? তাহলে তোমরা হচ্ছে বিনিয়োগকার হচ্ছে আর মূলধন সুদটা হচ্ছে এইভাবে বের করবা। এবার হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ এন্ট্রি লিখে দেখে দিচ্ছি। তাহলে তোমার হচ্ছে উত্তোলনটা কিভাবে বের করবো? উত্তোলনের সুদটা আমার উত্তোলন কয় টাকা লিখে আছে? 30,000 টাকা। এই 30,000 টাকার মধ্যে কয় পার্সেন্ট সুদ? 5%। ধরো আমি উত্তোলনের সুদ বের করে এখান থেকে লিখে দেখাচ্ছি। ধরো উত্তোলনের সুদ এখানে লিখে দেখা যাচ্ছে, সুদ মানুষ বের করলাম। ধরো আমি এখানে আলাদা করে না লিখে এখানে লিখে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে 5%, তো উত্তোলন 5% কয় টাকা বের হবে? এবার হচ্ছে 12/6 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তো ক্যালকুলেশন করে যত টাকা আসবে তত টাকা উত্তোলন সুদটা হচ্ছে কোথায় যাবে? বিশদ আয় বিবরণীতে অপরিচালন আয় বা অন্যান্য আয় যাবে। কি বলছি? ধরো তোমার এমিলের মধ্যে শুধু উত্তোলন লেখা আছে,
এখন উত্তোলনের উপর যদি সুদ লিখে থাকে সেটা কিভাবে বের করবা? আমি এদিকে যেহেতু জায়গা সংকুলনের কারণে লিখি না, আমি একেবারে এখানে লিখে দেখাচ্ছি। তো উত্তোলনের পাশে আমি সুদটা বের করে দেখাচ্ছি, একেবারে উত্তোলনের সুদ। এখন আমার উত্তোলন হচ্ছে 30,000 টাকা রেওয়া মিলের মধ্যে। এর হচ্ছে সমন্বয়ের মধ্যে সুদ দেওয়া আছে 5%। এখন এটাও যেহেতু 6 মাসের হিসাব করতে হয়, অর্থাৎ হিসাব বিজ্ঞান রক্ষণশীলতা নীতি অনুযায়ী 6 মাসের সুদ ধরতে হয়, এজন্য 12/6 ক্যালকুলেশন করে যত টাকা আসবে তত টাকা উত্তোলন সুদ হিসেবে বিশদ আয় বিবরণীতে অন্যান্য আয় বা অপারেশন আয়ে লিখতে হবে। বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে আরো অনেক গুরুত্বপূর্ণ সমন্বয় আছে, যেমন তোমরা হচ্ছে ধরো একটা লিখে দেখাচ্ছি, ধরো ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি হচ্ছে এখানে লিখলাম 5 বছরের জন্য, টাকা ধরো তোমার হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, এখন ইজারা সম্পত্তিটা কি? ইজারা সম্পত্তিটা হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, অর্থাৎ আর্থিক বিবরণীতে একটা স্থায়ী সম্পদের একটা অপশন থাকবে। ওরা ইজারা সম্পত্তি যত টাকা থাকবে তত টাকা ইজারা সম্পত্তিতে যাবে, তোমার ইজারা সম্পত্তি হিসেবে যাবে। অর্থাৎ তোমার আর্থিক বিবরণীতে একটা স্থায়ী সম্পদের একটা অপশন থাকবে, সেখানে ইজারা সম্পত্তি বলে 50,000 টাকা বসাতে হবে। এখন যে আমরা যে হিসাব বিজ্ঞান হিসাব করি হচ্ছে পুরো যদি বছর পুরা তোমার শুরু থেকে লাস্ট পর্যন্ত 1 বছরের, এখানে লেখা আছে 5 বছরের। আমরা এখানে তো 5 কয় বছর বেশি দেওয়া হয়েছে হিসাব করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে বের করবা? ধরো আমার ইজারা সম্পত্তি হচ্ছে 50,000 টাকা, যত টাকা থাকবে যত বছর দেওয়া থাকবে তত দিয়ে ভাগ করবা, ঠিক আছে? ভাগ করে 1 দিয়ে গুণ করবা, গুণ করে কত আসবে এটা গুণ করো, ভাগ করো, তার 5 দিয়ে 50 10,000 টাকা, 10,000 টাকা। এখন যে 10,000 টাকাটা বের হবে এটাকে বলা হয় ইজারা সম্পত্তির অবলোকন। ইজারা সম্পত্তির কি? অবলোকন। একটা মনে রাখবে তোমরা, সকল ধরনের স্থায়ী সম্পদের অবচয় অথবা অবলোকন গুলা হচ্ছে তোমার বিশদ আয় বিবরণীতে পরিচালনা পেয়ে যাবে। শুধু কয়টা যত টাকা বের হবে, এখানে 10,000 টাকা বের হয়েছে, 10,000 টাকাতেই যাবে। ধরো তোমার এখানে আসবাবপত্র আছে, আসবাবপত্র ধরো 40,000 টাকা আছে, 40,000 টাকার মধ্যে ধরো তোমার হচ্ছে সমন্বয় বলছে 10% অবশ্যই, তো তোমার হচ্ছে 40,000 10% কয়টা 4,000 টাকা বের হলে 4,000 টাকা ঠাই তোমার হচ্ছে বিশদ আয় বিবরণীতে পরিচালনা পেয়ে যাবে। অর্থাৎ সকল ধরনের অবচয় বা অবলোকন গুলা পরিচালনা পেতে যায়, ঠিক আছে? আশা করি যে পূর্বে ক্লাস নিয়েছি আর এই ছোটখাটো যে সমন্বয়গুলো আছে এগুলো যদি তোমরা ভালো করে জানলা থাকলে তোমরা হচ্ছে আর্থিক বিবরণী করতে আশা করি তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে আগের ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা ভালো করে দেখে নিবে, দেখে নিলে সমন্বয়ের মধ্যে আর তোমাদের সমস্যা হবে না। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।